তো এই জায়গায় ক্লিক করে আইড্রপার দিয়েও আমরা যে কোনো জায়গা থেকে কালার নিতে পারি। ডেফিনেটলি কপি রুল, তারপরে কি করি এখান থেকে কন্ট্রোল ভি। আবার যদি আমরা এখানে ক্লিক করি, খেয়াল করুন এই যে এই ডিপ ক্লাস কপিরাইটের সবগুলো চাইল্ডই এখানে দেখাচ্ছে। টেক্সট অ্যালাইন, সেন্টার, টাইটেল, এইটা দেখুন বাড়তেছে। জাস্ট এই যে এখানে টিক চিহ্ন দিলেই এই যে দেখুন এই যে হোভার বা অ্যাক্টিভ এই যে বিষয়গুলো আছে, সুডো ক্লাসগুলো আছে, সেগুলো চলে আসবে। কি আবার এইচটিএমএল, এই ক্ষেত্রে এই ডিবের ভিতরে যা আছে সবই কপি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইনস্পেক্ট এলিমেন্টের মাধ্যমে কিভাবে দ্রুত এবং দক্ষতার সাথে একটি ওয়েবসাইটকে স্টাইল করা যায় এবং সেই সাথে আমরা কিভাবে সিএসএসগুলোকে পারফেক্টলি ইউজ করতে পারি সেই বিষয়গুলো দেখব। এক্ষেত্রে আমরা ইনস্পেক্ট এলিমেন্টের প্রায় 25টি ইউজ আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই খেয়াল করুন এই যে আমি আমার একটি প্রজেক্ট ফোল্ডারে কাস্টম স্টাইল ডট সিএসএস নামক একটি ফাইল নিয়েছি সিএসএস এর জন্য এবং একটি এইচটিএমএল এর জন্য ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল নিয়েছি। তো মূলত এই দুটি ফাইল নিয়েই আমি কাজ করব। এই যে আমি অলরেডি সাবলাইম টেক্সটে প্রজেক্ট 2 ফোল্ডারটি ওপেন করে ফাইল দুটিকে ওপেন করে রাখছি। তো আপনি যদি আমার সাথে সাথে কাজ করতে চান, চাইলে ভিডিওটি পজ দিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি এভাবে তৈরি করে এখানে কিছু কাজ করে এবং সেই সাথে যে কাস্টম স্টাইলকে এখানে লিঙ্ক করে এখানেও কিছু কাজ করে রাখতে পারেন। এতে সুবিধা হবে যে আমি যেই বিষয়গুলো দেখাবো সেই বিষয়গুলো আপনিও আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন। তো আপনি এখানে একটু পজ দিয়ে নিন এবং কোডগুলো আগে লিখে নিন। ওকে, তো আশা করি আপনি কোডগুলো অলরেডি লিখে নিছেন। তো আমি এখন ফাইলটি রান করতেছি। রান করার জন্য ওপেনিং ব্রাউজারে গেলাম। খেয়াল করুন এই হলো আমার আউটপুট। তো আমি 100%এই রাখলাম। খেয়াল করুন ইনস্পেক্ট এলিমেন্টকে 3 ভাবে আমরা ওপেন করতে পারি। প্রথম হচ্ছে আমরা এই যে বডিতে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করলে এই যে আমাদের সামনে প্যানেলটি চলে আসবে। আরেকভাবে আমরা ইউজ করতে পারি, সেটা হলো কন্ট্রোল শিফট আই। খেয়াল করুন কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই প্রেস করাতে আমার ইনস্পেক্ট এলিমেন্ট প্যানেলটি ওপেন হয়েছে। আমরা আরও একভাবে ওপেন করতে পারি, সেটা হলো এই যে দেখুন এখানে 3টা ডটে ক্লিক করব। এরপর আমরা চলে যাব মোর টুলস। এখান থেকে আমরা জাস্ট এই যে ডেভেলপার টুলসে ক্লিক করব। খেয়াল করুন আমাদের ইনস্পেক্ট এলিমেন্ট প্যানেলটি চলে আসছে। তো এক্ষেত্রে আমরা একে বিভিন্নভাবে লেফট, রাইট এবং নিচে বা নিউ উইন্ডোতে আনতে পারি। সেটা কিভাবে? খেয়াল করুন এই যে 3 ডটে ক্লিক করে এখানে ক্লিক করলে এই প্যানেলটি আমার নতুন উইন্ডোতে আসবে। খেয়াল করছেন? এখন আমি যদি এটাতে কমফোর্ট ফিল না করি তাহলে আমরা কি করতে পারি, এখানে ক্লিক করলে এটা আমাদের এই যে লেফট সাইডে চলে আসবে। খেয়াল করছেন? এইটাকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের বটমে চলে আসবে। খেয়াল করছেন? এই যে বটমে আসলো। এখন যদি আমরা এই জায়গাতে ক্লিক করি তাহলে কি হবে, এটা আমাদের রাইট সাইডে চলে আসবে। তো এইভাবে আপনি আপনার কমফোর্টলি যেভাবে কাজ করতে পারেন সেই ধরনের সেটিংটি আপনি নিয়ে নিতে পারেন। আমি আপাতত এই যে বটমে রাখলাম, যেটা আমার কাছে ভালো লাগে। খেয়াল করছেন আমার ইনস্পেক্ট এলিমেন্টটি চলে আসছে। খেয়াল করেন এক্ষেত্রে এলিমেন্টসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এইচটিএমএল কোডগুলো এই প্যানেলে দেখতে পাবো। আবার এদিকে স্টাইলসে যদি আমরা ক্লিক করি, খেয়াল করেন এক্ষেত্রে আমাদের সিএসএস কোডগুলো এই প্যানেলে আমরা দেখতে পাবো। ঠিক আছে? আর কনসোলে ক্লিক করে সাধারণত এখানে জাভাস্ক্রিপ্টের কাজ হয়ে থাকে। সেই আউটপুট বা বিভিন্ন ভুল এররগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। এখানে আরও একটি ইউজ, সেটা হলো যে এই যে এখানে মাউস নিলে খেয়াল করছেন এইটাকে আমরা ছোট বড় করতে পারবো, উপরে নিচে করে ছোট বড় করতে পারবো ড্র্যাগ করে। আবার একইভাবে এই যে এই পাশে দেখুন একটা আসছে, অ্যারো আসছে এই দাগে মাউস নেওয়ার পর, এইটাকে আমরা কি করতে পারবো, এদিকে ওদিকে ছোট বড় করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। ওকে, তো খেয়াল করেন আমরা অলরেডি এলিমেন্ট বিষয়টি বুঝলাম। কনসোল আমরা শুনেছি, জাভাস্ক্রিপ্ট ইউজ আমরা দেখবো লাস্টের দিকে। এলিমেন্টস এখানে আমরা এইচটিএমএল পাবো এবং স্টাইলে আমরা কি পাবো,
এই HTML এর CSS কোডগুলো আমরা এখানে পেয়ে যাব। ওকে, এখন এই ফাইলটিকেই আমরা ফায়ারফক্সে ওপেন করতে পারবো। সেটা কিভাবে খেয়াল করুন। আমি ফায়ারফক্সে ওপেন করলাম, ওপেন উইথ ফায়ারফক্স। ওকে, ওপেন হলো। তো ফায়ারফক্সের ক্ষেত্রে আমরা রাইট ক্লিক, এই যে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করলে আমাদের কি হবে, আমাদের এই প্যানেলটি চলে আসবে। এক্ষেত্রে ফায়ারফক্সে আমাদের লেখা থাকে ইন্সপেক্টর, আর আমরা ক্রোমে এটাকে এলিমেন্টস নামে পাবো। খেয়াল করছেন, মূলত দুইটার সেম কাজ। খেয়াল করুন, এ পাশে স্টাইল অবস্থায় থাকবে, এখানেও আমরা স্টাইল পাবো। তো এই যে ফিল্টার স্টাইলস, এখানে একটা লেখা আছে, এখানেও আমরা চাইলে একে ছোট বড় করতে পারবো। এদিকে ওদিকে এটাকে কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। এখানেও সেই কনসোল আমরা পাবো যেখানে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন কাজ হয়ে থাকে। তো ফায়ারফক্সের ক্ষেত্রেও আমরা বুঝলাম। এখন খেয়াল করুন, এই লেখাগুলো আমি এখানে ক্লিক করলাম, খেয়াল করুন এখানে ক্লিক করছি, এই যে এই লেখাগুলো অনেক ছোট দেখাচ্ছে। খেয়াল করছেন, আমরা যদি কন্ট্রোল ধরে মাউসের চাকা এদিক ওদিক ঘুরাই তাহলে এই লেখাগুলো আমাদের কি হবে, ছোট বা বড় হবে। ঠিক একই রকম ফায়ারফক্সে যেমন হচ্ছে, আমরা ক্রোমে গিয়েও এই বিষয়টি, যে মাউসের চাকা ঘুরিয়ে এদিক ওদিক ঘুরিয়ে এটাকে আমরা কি করতে পারবো, ছোট বড় করে নিতে পারবো আমাদের লেখাগুলোকে, অর্থাৎ জুম ইন জুম আউট করে নিতে পারবো যেভাবে আপনার সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা এখন অন্য অন্য কাজগুলো দেখব। তো কিভাবে ইন্সপেক্ট এলিমেন্ট আনতে হবে সেই বিষয়টি আমরা বুঝলাম। তাহলে আমরা কি জানলাম, যে ক্রোমে থাকে এলিমেন্টস নামে, আর ফায়ারফক্সে থাকে আমাদের ইন্সপেক্ট নামে। খেয়াল করছে, ইন্সপেক্টর। ওকে, তো আমি মূলত দুইটা ব্রাউজারেই কিভাবে কাজ করতে হবে সব বিষয়গুলো দেখাবো। তো আমি শুরুতেই ক্রোম থেকে কাজগুলো দেখাই। যদিও দুইটার কাজই সেম, জাস্ট কিছু কিছু পার্থক্য, সেই পার্থক্যগুলো আমি দেখাবো। মাঝে মধ্যে পার্থক্য কোনো জায়গায় পেলে সেটা আমি দেখাবো। ওকে, এখন খেয়াল করুন, এই যে আমাদের HTML কোডগুলো লেখা আছে, এখন এই HTML এর আউটপুটগুলোর, খেয়াল করুন এটাকে আমি ক্লোজ করে দিলাম। HTML এর আউটপুটগুলোর যেই লাইনে রাইট ক্লিক করে আমরা ইন্সপেক্টে ক্লিক করব, ওই লাইনের কোডটি এলিমেন্টসে আমার সিলেক্ট হয়ে থাকবে। খেয়াল করছেন, এবং ডান সাইডে তার CSS স্টাইলগুলো চলে আসবে। এই যে দেখুন, একইভাবে আমি যেটাতে ক্লিক করব, এই যে রাইট ক্লিক করলাম, ইন্সপেক্ট, খেয়াল করুন কোনটা সিলেক্ট হয়েছে, এই যে এইটা সিলেক্ট হয়েছে। আগে এখানে ক্লিক করা তোমার কোনটা সিলেক্ট হয়, খেয়াল করুন তো, দেখুন H2 আমার সিলেক্ট হয়েছে, এবং এই পাশে এই যে তার কোডগুলো, CSS কোডগুলো দেখাচ্ছে। ওকে, তো এইরকম যে কোনো লেখায় আমরা ক্লিক করে ওই লেখার HTML কোড এবং তার স্টাইলটি আমরা পেয়ে যাব। এলিমেন্টস HTML কোড পাবো এবং ডান সাইডে আমরা স্টাইলগুলো পেয়ে যাব। আচ্ছা, এখানে আমরা যে বিষয়টি দেখব, খেয়াল করুন, আমি এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এই যে আমি যদি একদম ফাঁকা জায়গায় ক্লিক করি, খেয়াল করুন আমাদের এইভাবে আসলো। এই যে এই জায়গায় যে অ্যারোটা আছে, সেই অ্যারোতে ক্লিক করে আমরা এর ভিতরে যে চাইল্ডগুলো আছে সেই চাইল্ডগুলো দেখতে পাবো। খেয়াল করুন, বডির যে চাইল্ডগুলো সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে পিতে যেই চাইল্ড আছে, যেমন এর কন্টেন্টগুলো, এগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। একইভাবে এখানে আবার ক্লিক করলে এটা কি হবে, হাইট আনহাইট, অর্থাৎ এক্সপান্ড হবে, কলাপস হবে। আবার যদি আমরা এখানে ক্লিক করি, খেয়াল করুন এই যে এই ডিপ ক্লাস কপিরাইটের সবগুলো চাইল্ডই এখানে দেখাচ্ছে। আবার এটাকে ক্লিক করলে চাইল্ডগুলো কী হয়ে যাবে, হাইট হয়ে যাবে। তার মানে আমরা যে কোনো চাইল্ড বা ট্যাগকে খুঁজে বের করতে পারবো। খেয়াল করছেন, জাস্ট এটাতে ক্লিক করে। ওকে, এখন আমরা আরও একভাবে সিলেক্ট করব। খেয়াল করুন, আচ্ছা এইদিকে একটু খেয়াল করবেন, আমরা যেই ট্যাগের উপরে মাউস নিচ্ছি, সেই ট্যাগ বা যেই লাইনের উপরে মাউস নিচ্ছি, সেই লাইনটা কিন্তু আমার ব্রাউজারে সিলেক্ট হচ্ছে বা ভিন্ন কালার হচ্ছে। এটা সিলেক্ট না, মানে ভিন্ন কালার হচ্ছে। খেয়াল করুন, আমি এখানে মাউস নিচ্ছি, ওইটাতে কালার হচ্ছে। দেখুন H1-এ নিছি, প্রথমটা হয়েছে, আমি ডিভে নিছি, এই যে নিচেরটা হয়েছে। এখন এই ক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এইটা আমার সিলেক্ট হবে এবং সেই সাথে এই পাশে এর যে CSS কোডগুলো আছে সেগুলো দেখাবে। একইভাবে যদি H2-তে আমরা ক্লিক করি, খেয়াল করুন
সিএসএস কোডগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ডিফল্ট, এগুলো আমরা করি নাই, এটা হচ্ছে ক্রোমের দেওয়া। এখন এখানে ক্লিক করলে দেখুন এই জায়গার কোডগুলো চলে আসছে। এখন একই বিষয় আমরা যদি ফায়ারফক্সে গিয়ে দেখি, খেয়াল করুন আমি যে ফায়ারফক্সে আসছে এখন, তো ফায়ারফক্সে এই বিষয়গুলো আরও সুন্দরভাবে দেখা যাবে। তো শুরুতে আমি কি করলাম, কোডগুলো একটু বড় করে নিলাম। খেয়াল করুন আমি এখানে ক্লিক করলে এই যে H1 সিলেক্ট হয়েছে, কিন্তু এর কোনো কোড এখানে আসেনি, খেয়াল করছেন। কিন্তু আগে কি হয়েছিল, আমরা যখন ক্রোমে ওপেন করছিলাম, ক্রোমের ক্ষেত্রে খেয়াল করুন সে কিন্তু তার যে ডিফল্ট কোড আছে সেগুলো সে দেখাবে, অর্থাৎ ক্রোম যেই মেজারমেন্টটা দিয়ে রাখছে সেটা দেখাবে। তো ফায়ারফক্স এটা আবার দেখাবে না। এক্ষেত্রে আমার কাছে ফায়ারফক্স মাঝে মধ্যে ভালো মনে হয়, তো আপনি যেটাতে কমফর্ট ফিল করেন। খেয়াল করুন আমি H2তে ক্লিক করছি, এর সিএসএস কিছুই দেখাচ্ছে না, খেয়াল করছেন। কিন্তু যদি H2তে দেখুন এটার কিন্তু সিএসএস কোড আমার আছে। কোডটা কোথায় খেয়াল করুন তো, এই যে দেখুন এই যে ইন্টারনাল ইনলাইন কোড আছে সেটা দেখাচ্ছে ফায়ারফক্স। তো ইনলাইন সে বলে দিচ্ছে। একইভাবে এখানে যদি আমি ক্লিক করি এই কোডগুলো আমার দেখাবে স্টাইলে। দেখুন সে আমাকে বলেও দিবে কোন পেজে এবং কত নাম্বার লাইন আছে। দেখুন কাস্টম স্টাইল ডট সিএসএস নামক পেজে কত নাম্বার লাইন, 1 নাম্বার লাইন। এই যে আমরা যদি যাই কপিরাইট কোথায় আছে, 1 নাম্বার লাইন থেকে শুরু হয়েছে, তো শুরুর লাইনটা সে সবসময় দেখাবে। এখন এর ভিতরে গিয়ে যদি আমরা এতে ক্লিক করি, খেয়াল করুন এর যেই কোডগুলো সেটা চলে আসছে কত নাম্বার লাইনে আছে, 9 নাম্বার লাইন থেকে শুরু, যে ডট কপিরাইট এ। তাহলে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এই যে 9 নাম্বার লাইন। তো এইভাবে আমরা লাইন নাম্বার খুঁজে পাবো, যেখানে গিয়ে পরবর্তীতে আমরা এডিটের কোডগুলো অ্যাড করতে পারবো। ওকে, এখন এই সিলেকশনের ক্ষেত্রে আমরা আরও একটি বিষয় দেখব। তাহলে এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি, এটা আমরা বুঝলাম। খেয়াল করুন এই যে আমরা এখানে সিলেক্ট করে এখান থেকে সিএসএস কোডগুলো আনতে পারি। আবার এখানে রাইট ক্লিক করে ইনস্পেক্ট করেও আমরা এই কোডগুলো আনতে পারি। খেয়াল করুন এখানে রাইট ক্লিক করলাম ইনস্পেক্ট, কিন্তু এর কোনো কোড আমাদের এখানে নেই। আবার একইভাবে দেখুন কোনো সিএসএস নেই, এখানে ক্লিক করলাম কোনো সিএসএস নেই। এইটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু সিএসএস আমরা পাবো। কোথায় পাবো, এই যে ইনলাইন সিএসএস, সে বলেই দিচ্ছে যে ইনলাইন। তো এখানে আমরা সিএসএস পেলাম। একইভাবে এখানে রাইট ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করলে এর সিএসএসগুলো পাবো, মূলত এ এবং এইটার চাইল্ড, সুতরাং প্যারেন্টটাও দেখাবে যে ইনহেরিটেড ফ্রম ডিভ, এটাও বলে দিচ্ছে সে যে কোন ডিভ থেকে সে আসছে। আবার এইটাতে ক্লিক করলে মূলত ওই ডিভের এই যে কপিরাইটের এগুলো আসবে, কারণ এখানে অ্যাঙ্কর নেই। তো তার মানে আমরা দুইভাবে যেতে পারি। একটা হচ্ছে যে বামে এখানে ক্লিক করে এই যে বিভিন্ন ট্যাগের নামে বা লাইনে ক্লিক করে আমরা কয়ে যেতে পারি, সিএসএস কোডগুলো আনতে পারি। আবার আরেকটা দেখলাম আমরা যে জাস্ট ডাইরেক্ট কোডে ক্লিক করে সেটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। খেয়াল করছেন এই যে আমরা আরও একভাবে এই সিএসএস গুলো নিয়ে আসতে পারি বা এখানে সিলেকশন আনতে পারি। সেটা কিভাবে, এই যে দেখুন এখানে অ্যারো আছে, এইটাতে ক্লিক করে দেখুন এখন আমি যেই জায়গা মাউস নিব সেইটা কিন্তু আমার সিলেকশন দেখাচ্ছে, কিন্তু আমি এখনও ক্লিক করি না। ক্লিক করলেই দেখুন এটা আবার চলে আসছে। এখন আবার কিন্তু সে অন্যটাতে কাজ করবে না। তার মানে আমার প্রত্যেকবার এখান থেকে আমরা অ্যারো নিয়ে সিলেক্ট করতে পারি। সেটা হচ্ছে যে এখানে ক্লিক করে জাস্ট এই জায়গায় গিয়ে যেই লাইন চাই সেই লাইন আমরা ক্লিক করব, ওই লাইনের কোড আমার এলিমেন্টসে বা ইন্সপেক্টরে চলে আসবে এবং ডান সাইডে তার সিএসএসগুলো আসবে। তাহলে এটা শুধু একবারের জন্যই হবে, দ্বিতীয়বার অন্য লাইনের জন্য নিতে হলে আমাকে আবার এখানে ক্লিক করে কয়ে যেতে হবে, সেই লাইনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কী হবে বলুন তো, ডেফিনেটলি ডট কপিরাইট ক্লাসটি আমার সিএসএসে চলে আসবে। এই যে দেখুন কপিরাইট ক্লাসটি চলে আসছে। কিন্তু আবার নিয়ে যদি আমি এখানে আবার ক্লিক করি কী হবে বলুন তো, কপিরাইটটা আসবে নিচে, তার উপরে আসবে কি অ্যাঙ্কর, কারণ এটা অ্যাঙ্কর ট্যাগ আছে। খেয়াল করুন এই যে ডট কপিরাইট এ আসছে একইভাবে। তো এইভাবে আমরা কোডগুলো নিয়ে আসতে পারি। তাহলে এই সিলেকশনটা তিনভাবে করতে পারি। একটা কি, জাস্ট এখানে ক্লিক করে আমরা এর সিএসএস কোডগুলো এই পাশে দেখতে পাবো বা এই পাশের ব্লককে বা এইচটিএমএলকে আমরা সিলেক্ট করতে পারবো। আরেকটা কি দেখলাম, জাস্ট এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে সরাসরি তার সিএসএস কোডগুলো আমরা এখানে সেই কোডগুলোর
HTML সিলেক্ট হবে এবং এই পাশে তার কোডগুলো দেখাবে। খেয়াল করছেন? এই যে রাইট ক্লিক করলাম। আরেকভাবে আমরা দেখতে পারি যে এখানে ক্লিক করে যেই CSS বা HTML চাই সেইটার কন্টেন্ট বা এলিমেন্টে আউটপুটে ক্লিক করলে এখানে ওইটা সিলেক্ট হবে এবং ডান পাশে তার CSS কোডগুলো দেখাবে। এই যে আমি আরও একবার নিচ্ছি, দেখুন। তাহলে 3 ভাবে আমরা এই সিলেকশনটা করতে পারি। মোটামুটি এই বিষয়ে আমরা ক্লিয়ার। ওকে, এখন আমরা দেখব যে কিভাবে CSS গুলো আমরা ইউজ করতে পারি বা চেঞ্জ করতে পারি, প্রপার্টি আমরা ইউজ করতে পারি। তো চলুন আমরা শুরুতেই যেই পুরাতন CSS কোডগুলো আছে সেইগুলোকে আমরা চেঞ্জ করব, এডিট করব এবং সেটা আবার সেভ করব। আচ্ছা, খেয়াল করুন, আমি XYZ এই যে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে কি হবে, XYZ ক্লাসটি আমার চলে আসছে। এই ক্ষেত্রে আমরা এটাকে এডিট করতে হলে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এর ভিতরে জাস্ট আমরা ক্লিক করব। খেয়াল করছেন? আরেকবার দেখুন, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ক্লিক করলে কিন্তু হবে না। কোথায় করতে হবে? এই যে ওপেনিং ক্লোজিংয়ের ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করলে এখানে অটো লেখার একটা অপশন আসবে। তো আমরা যদি টাইপ শুরু করি, যেমন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, আমি বললাম ব্যাকগ্রাউন্ড। দেখুন এখন আমরা ট্যাব প্রেস করলে কোলন সহ প্রপার্টিটি চলে আসবে এবং সেই সাথে ডান সাইডে আমার লেখার অপশন আসবে। যেমন আমি কালার বললাম, আমি চাচ্ছি যে ইয়েলো কালার হোক। দেখুন আমার ইয়েলো কালার হয়ে গেছে। ক্লিয়ার? একইভাবে আমি চাচ্ছি যে এইটার ক্যাপিটাল হোক লেখাগুলো সবগুলো। তাহলে কি করব দেখুন তো, আমি যে ফাঁকা জায়গায় ক্লিক করছি বের হয়ে আসছে। এখানে আবার ক্লিক করব, কি লিখব? টেক্সট ট্রান্সফর্ম, কি বললাম? আপার কেস। দেখুন অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট ইউজ করার মাধ্যমে রিফ্রেশ ছাড়া, রিলোড ছাড়া আমরা আমাদের CSS এর অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবো। আমরা এখানে কি করতাম খেয়াল করুন, এই জায়গায় টাইপ করতাম, এই যে এখানে টাইপ করতাম আর এখানে টাইপ করে এটাকে রান করে তারপরে রিলোড দিয়ে সেটার আউটপুট দেখতাম। দেখুন তাহলে আমাদের 3টে কাজ করতে হতো। কি কাজ? যে এখানে আমরা টাইপ করতাম, এটাকে রান করতাম আর এখানে এসে এটাকে রান করে রিলোড বা এখানে রিলোড দিয়ে আমরা আউটপুট দেখতাম। কিন্তু আমাদের এই CSS ইনস্পেক্ট এলিমেন্ট ইউজ করার কারণে আমরা কিন্তু জাস্ট এখানে টাইপ করলে তার আউটপুটটা আমাদের কুইক সামনে চলে আসতেছে। মজার জিনিস হচ্ছে যে খেয়াল করুন, আমি ব্যাকগ্রাউন্ড দিছি এবং টেক্সট ট্রান্সফর্ম দিছি। যদি কোনো কারণে এটা রিলোড খায় তাহলে কিন্তু এই স্টাইলগুলো আর থাকবে না। এই যে দেখুন আমি রিলোড দিলাম, স্টাইলগুলো আর আছে নাই। ওকে, তো আমি আবার স্টাইলগুলো নিয়ে আসি। তাহলে কি করব? এখানে ক্লিক করব, করার পরে আমি বললাম ব্যাকগ্রাউন্ড। ওকে, আমি বললাম ইয়েলো। খেয়াল করছেন? তো সেমিকোলন দিলেই সে নিচে আবার চলে আসবে, কারণ সেমিকোলন দেওয়া মানে ওই প্রপার্টি ভ্যালুর স্টেটমেন্ট শেষ, সে নতুন প্রপার্টির জন্য আবার রেডি হবে। যেমন এখানে আমি বললাম টেক্সট ট্রান্সফর্ম, আমি এন্টার দিলাম। এন্টার বা ট্যাব দুইটা দিয়ে এই কাজ করা যায়। আমরা আপার কেস দিলাম, ওই যে দেখুন সিলেক্ট হয়ে আসছে। আবার যদি আমি এন্টার দিই তাহলে সেমিকোলন সহ এটা অটো নিয়ে নেবে এবং নিচে লেখার জন্য আরেকটা অপশন আসবে। আমি যেমন বললাম টেক্সট অ্যালাইন, খেয়াল করুন বললাম সেন্টার। ওকে, তো এইভাবে আমরা একের পর এক স্টাইলগুলো করতে পারবো। আচ্ছা, এখানে মজার জিনিস হচ্ছে যে এটা কত নাম্বার লাইনে আছে? এটা বলছে ইন লাইন, তার মানে এই যে আমাদের CSS আছে সে লাইন নাম্বারটা অন্যভাবে দেখাচ্ছে, কিন্তু ইন লাইনে সেটা আমাদের বলে দিচ্ছে। এখন এই কোডগুলো যদি আমরা কপি করতে চাই, জাস্ট এই যে এই ক্লাসের উপরে রাইট ক্লিক করব। খেয়াল করবেন, ক্লাসে রাইট ক্লিক, কপি রুল। এখানে এসে আমরা কি করব, এইটাকে উঠিয়ে দিব, তারপরে Ctrl+V দিব, কারণ আমাদের সবগুলো ক্লাস সহ সবগুলো প্রপার্টি এখানে চলে আসছে। খেয়াল করছেন? এখন যদি Ctrl+S দেই, এই যে দেখুন এখন রিলেট দিলে কিন্তু আমার স্টাইলটা থেকে যাবে। ওকে, ধরে নিন আমি এখন এইটাতে একটু স্টাইল করব। এই যে তাহলে আমরা এখান থেকে ক্লিক করি, আসছে। তো এই জায়গায় আমি চাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড আসুক। তাহলে আমরা কি করব? আমরা কি বলছিলাম যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা জায়গায় ক্লিক, জাস্ট এখানে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার সেম কাজ করে। তো এখানে আমি বললাম গ্রে দিলাম। খেয়াল করুন আমার যে ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, গ্রে হয়ে গেছে। আবার নিচে কিন্তু লেখার জন্য একটা অপশন আসছে, আমি বললাম টেক্সট অ্যালাইন লেফট। দেখুন এটা লেফটে গেছে, আমি চাচ্ছি যে না লেফট না। এখানে এসে আবার ক্লিক করে আমরা কি করতে পারি, রাইট দিতে পারি। আচ্ছা, এখানে যে মজার জিনিসটি আমরা দেখব, খেয়াল করুন এই যে আমাদের টেক্সট অ্যালাইন উপরে ছিল,
আবার টেক্সট লাইন ইউজ হওয়াতে এইটাকে সে কি করে দিছে, ক্রস দিয়ে দিছে, মানে কেটে দিছে। এখন এখানে প্রত্যেকটার বামে দেখুন টিক চিহ্ন আছে। মজার জিনিস হচ্ছে যে এই টিক চিহ্নে যদি আমরা উঠায় দেই, টিক চিহ্নটা উঠিয়ে দিলে কি হবে, এইটা ডিসেবল হয়ে যাবে। দেখুন কালার আছে নাই, এই টিক চিহ্ন উঠিয়ে দিলে কি হবে, এইটা কিন্তু আবার ইনেবল হয়ে যাবে। যাই হোক আমি উঠাতে চাচ্ছি না। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন আছে, এটাকে আমি উঠিয়ে দিলে কি হবে, ওই যে দেখুন আন্ডারলাইন উঠে গেছে। আবার যদি টিক চিহ্ন দেই তাহলে কিন্তু আবার ব্যাক করবে, এই যে দেখুন আবার ব্যাক করছে। এই যে দেখুন আমি উঠিয়ে দিলাম, এই যে সেন্টার চলে আসছে, কারণ এই যে এইটা আমার কাজ করছে। তো এইভাবে আমরা এখানে যে ফন্ট সাইজ অনেক বড় আছে, আমি এটা কি করলাম, উঠিয়ে দিলাম, দেখুন ফন্ট সাইজ ছোট হয়ে গেছে, আবার দিলাম ফন্ট সাইজ 30 পিক্সেল পেয়ে গেছে। তো এইভাবে আমরা টিক চিহ্ন উঠিয়ে আবার দিয়ে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবো ইনস্ট্যান্ট, আমাদের বারবার রিলোড দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন। তো যখন আমাদের মন মতো স্টাইল হয়ে গেছে তখন আমরা কি করব, এই যে এখানে রাইট ক্লিক করে কপি রুল, জাস্ট কত নাম্বার লাইনে আছে বলুন তো, কাস্টম স্টাইলের 1 নাম্বার লাইন আছে, তাহলে আমরা 1 নাম্বার লাইন খুঁজে বের করবো। এই যে কাস্টম স্টাইল ডট সিএসএস এর 1 নাম্বার লাইন। বুদ্ধিমানের কাজ হচ্ছে পুরোটা সিলেক্ট করে, কোনটা, এই সিলেক্টর সহ তার ব্র্যাকেট সহ পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলে এটা রিপ্লেস হয়ে যাবে, যে দেখুন। আর যেটাতে আমরা টিক চিহ্ন উঠিয়ে দিছি সেইটা আমাদের এখানে কমেন্ট আকারে দেখাচ্ছে, খেয়াল করছেন? তো এটাকে আমরা চাইলে এখন উঠিয়ে দিতে পারবো, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই, দেখুন আমার স্টাইলটা যে ব্যাকগ্রাউন্ড সহ সব কিছুই রয়ে গেছে। ওকে, এবার মনে করুন আমি ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি না, তাহলে আবার কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডের টিক চিহ্ন উঠিয়ে দিলাম। আবার এখানে চাইলে এইটাতে ডাবল ক্লিক করে আপনি অন্য স্টাইল দিতে পারবেন, এইটার নাম চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি ডাবল ক্লিক করলাম, আমি বললাম যে টেক্সট অ্যালাইন, ওকে। আমি এইটাকে ট্যাপ দিলে সে আবার ডান পাশে চলে যায়, আমরা বললাম রাইট, ওই যে দেখুন রাইট সাইডে চলে গেছে। এখন কি করি, এটাকে কপি রুল আগের মতোই, এই যে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম, দেখুন এটাও আসছে এটাও আসছে। তো এইটা আমার দরকার নেই, আমি নিচেটা রাখতে চাচ্ছি, কন্ট্রোল এস। এখন রিলোড দিই, দেখুন আমার কিন্তু অলরেডি স্টাইল হয়ে গেছে। তো আমরা আবার চাচ্ছি না এটা রাইট হোক, তাহলে এইটাকেই কি করি, ডাবল ক্লিক, এই যে তার মানে আমরা উপরটিতেও ডাবল ক্লিক করে তাকে চেঞ্জ করতে পারবো, আবার ভ্যালুতেও ডাবল ক্লিক করে তাকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো এখানে ডাবল ক্লিক করলাম, বললাম যে সেন্টার, খেয়াল করছেন সেন্টার কিন্তু চলে আসছে। তাহলে কপি রুল, এখানে এসে কি করলাম, পুরোটা কেটে দিয়ে কন্ট্রোল ভি, দেখুন সেন্টার আমার চলে আসছে। রিলোড, এই যে। তো তার মানে আমরা অলরেডি এডিট করা বিষয়টি ক্লিয়ার হলাম, এবং কিভাবে টেক্সটকে এনেবল ডিসেবল করতে পারি সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা যেই মজার জিনিসটি দেখব, খেয়াল করুন, আমি এইটাতে গেলাম, এখানে আমার কি কালার আছে, ব্লু কালার আছে। আবার এইটাতে গেলাম, এখানে আমার কি আছে, গ্রিন কালার আছে। ধরে নিন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড আমি বললাম গ্রে, যে কোনো কালারে আমরা দিব। এখন এখানে এই যে কালারের বামে দেখুন একটা বড় গোলাকার চিহ্ন আছে কালার। তো এই কালারের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কালার পিকার পাবো। দেখুন আমি ক্লিক করলাম, আমার সামনে কালার পিকার চলে আসছে। মজার জিনিস হচ্ছে যে এই যে এইটা ধরে আপনি যেই জায়গা নেবেন সেই কালারটা সে পেয়ে যাবে, খেয়াল করছেন? আমি যেদিকে নিচ্ছি সেই কালারটা সে পেয়ে যাচ্ছে। মজার জিনিস হচ্ছে যে এই জায়গার কালার আবার যে এখানে এভাবে ধরে চেঞ্জ করা যাবে, খেয়াল করছেন? এই যে দেখুন, তো আমি এটাকে যে জায়গা নিব সেই জায়গার কালারটাই পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কালার কোড আসবে। কালার কোডের ক্ষেত্রে এখানে হেক্সাডেসিমাল ইউজ হয়েছে, অবশ্যই হ্যাশ দিয়ে কালার কোডটি ইউজ করা হয়। তো এই যে দেখুন এটাকে এদিকে টানতেছি, তার মানে এইটা আমরা যেদিকে নিব এই কালার পিকারের কালারগুলো আমার সেই ধরনের স্টাইল হবে, খেয়াল করছেন? তো এই জায়গা থেকে আমরা আবার এদিক ওদিক সরিয়ে কালারটি নিতে পারি। এখন যদি এই জায়গায় ক্লিক করে যে দেখুন কালারটি আমার রয়ে গেছে। একইভাবে এটাকেও আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এখানে গেলাম, ধরুন আমি হোয়াইট চাচ্ছি, যে হোয়াইট হয়ে গেল। না হয় আমি চাচ্ছি এইরকম, যে কালার আপনি চান সেটাই দিতে পারেন। যেমন আমি এখানে গেলাম, এদিকে গেলাম, ওকে, আমি এইটা নিলাম। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কালার হচ্ছে শুধু কোনটা, এইটুকু। এটা কিন্তু হচ্ছে না, কারণ এটা হচ্ছে অ্যাঙ্করের মধ্যে রয়েছে, সুতরাং এর কালার চেঞ্জ করতে হলে অ্যাঙ্করে যেতে হবে, ওটা আমরা জানি। ওকে, দেখুন, ওকে। এখন কি করি, যে ফাঁকা জায়গায় ক্লিক করলেই কালারটি আমার হয়ে যাবে। মজার জিনিস হচ্ছে যে আমি এখানে ক্লিক করলাম, ধরে নিন এখন আমার দরকার অন্য কালার, তাহলে এই যে
এইটাতে ক্লিক করে আমরা যে কোনোটাতে ক্লিক করে সেই কালারটা নিয়ে নিতে পারবো। খেয়াল করছেন? আরেকবার দেখুন, এই যে আমার এখানে কি আছে, আই ড্রপার আছে। আই ড্রপারে ক্লিক করে এই যে এখান থেকে যে কোনো কালার আমরা নিতে পারবো। যেমন এখানে ক্লিক করলাম, করার পরে জাস্ট আমি কি করলাম, আমার কোন কালার চাই দেখুন, আমি ধরে নিন এখানে তো দুইটা একই কালার, আমি এই কালারটাই চাচ্ছি। ওকে, কালো। খেয়াল করছেন? তো এই জায়গায় ক্লিক করে আই ড্রপার দিয়েও আমরা যে কোনো জায়গা থেকে কালার নিতে পারি। ডেফিনেটলি এটা ব্রাউজারের ভিতরে হতে হবে। যেমন এই যে ব্লু কালার আমি চাচ্ছি, তাহলে কি করব, এই যে আমার মাঝখানে দেখেন আই ড্রপারের মাঝে একটা সেন্টার আছে, সেইটা নিয়ে ক্লিক করলেই দেখুন এইটা কিন্তু ব্লু হয়ে গেছে। তো আমি আবার চেঞ্জ করতে চাচ্ছি, এখানে ক্লিক করে আমি কি নিতে চাচ্ছি, ইয়েলো। এই যে তাহলে ইয়েলোতে ক্লিক করব। খেয়াল করছেন? তো এইভাবে এই কালারটাকে আমরা দেখেন কতভাবে ইউজ করতে পারি। প্রথম তো আমরা দিছিলাম যে কোনো কালার, কিন্তু এখানে আই ড্রপার নিয়ে আমরা এখন কি করতেছি, আমাদের মতো করে যেই কালার আমাদের পছন্দের ভিতর থেকে সেই কালারটা আমরা নিয়ে নিয়েছি। খেয়াল করছেন? তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন এটাকে কপি রুল, তারপরে কোথায় নিব, এই যে কত নাম্বার লাইন দেখুন, 1 নাম্বার লাইন, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। এবার আসুন আমরা একটু এইটাকে করি, এটাতে ক্লিক করলাম, এই যে আসছে। তো এটার কালার চেঞ্জ করি, চেঞ্জ করে আমি দিলাম ধরে নিন এরকম। এই যে এখানে আমার আছে, পিকার আছে, যেই জায়গায় আমি নিব সেই কালারটা আমরা পেয়ে যাব। রাইট, আমি এখানে নিলাম, আমি এই জায়গায় আসলাম। খেয়াল করুন একটু কালার চেঞ্জ হয়েছে। এখন খেয়াল করুন তো কপিরাইট এটা কত নাম্বার লাইনে আছে, যে এখানে বলে দিচ্ছে কাস্টম স্টাইলের 10 নাম্বার লাইনে। তাহলে কাস্টম স্টাইল ডট সিএসএস এর কত নাম্বার লাইনে, এই যে 10 নাম্বার লাইন। তাহলে এটাকে আমরা কি করি, কপি রুল, তারপরে কি করি, এখান থেকে কন্ট্রোল ভি। দেখুন আমার কালারটা এখন হয়ে গেল। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এটা চেঞ্জ করে দিতে পারি। যাই হোক, যা আছে তাই থাক। তো মোটামুটি আমরা বুঝে গেলাম যে কিভাবে আমরা সিএসএস অ্যাড এবং এডিট করতে পারি, বিষয়টি আমরা ক্লিয়ার হলাম। এখন আসুন খেয়াল করুন, এইগুলোকে আমি কোনো স্টাইল করি নাই, দেখুন এর কোনো সিএসএস নাই। এখন এইগুলোকে আমি স্টাইল করতে চাচ্ছি। তো তাহলে কি আমি আবার এখানে গিয়ে H1 নিয়ে বা টাইটেল ক্লাস নিয়ে কাজ করব না। এখানে কি করতে হবে, জাস্ট এই যে আপনি এখানে ক্লিক করেন যেইটাকে আপনি চান, বা এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করেন, না হয় এখানে ক্লিক করে আমরা সিলেকশনটা করতে পারি, এটা আমরা জানি। যেমন এখানে ক্লিক করে আমি এই যে প্যারাগ্রাফে নিলাম, দেখুন প্যারাগ্রাফের এবিসি এটা সিলেক্ট হয়েছে। এখানে ক্লিক করলে তো আমরা প্যারাগ্রাফ দেখতে পাবো। একইভাবে এখানে ক্লিক করে আবার যদি আমি এখানে ক্লিক করে কি হয়েছে H2, বা এখানে ক্লিক করেও আমরা এটা সিলেক্ট করতে পারবো। তো এই পাশে যেই সিলেকশনটা থাকবে সেইটাই মূলত এখানে কাজ করবে। এখন আমরা চাচ্ছি এই যে সফটল আছে এই ক্লাসটা নিয়ে আমরা স্টাইল করব। তো তার জন্য কি করলাম, এই লাইনটাকে ক্লিক করলাম, দেখুন এই লাইন ক্লিক করলাম, ওকে সিলেক্ট হলো। বা এখান থেকে আমরা এই কাজটা করতে পারি, এই যে সেম কাজ। তো কি হলো, সিলেক্ট হলো। এখন মজার জিনিস দেখেন, এই সাইটে এদের যে দেখুন প্লাস আছে, প্লাসে ক্লিক করলে আমাদের এই ক্লাসটা এখানে চলে আসবে। আসছে ডট সফটল, আমাদের কিন্তু লেখার দরকার হচ্ছে না। ওকে, এখন এখানে এসে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এসে ক্লিক করে আমরা ওকে স্টাইল করতে পারবো। যেমন আমি কালার দিলাম, যে কোনো কালার আগে দিয়ে নেই, তারপরে কালার পিকার থেকে আমরা আমাদের পছন্দ মতো যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিই। ওকে, এটা পছন্দ হচ্ছে না, আমি এইটা নিলাম। ওকে, এই কালারটা নিলাম, দেখুন কালার কোডটা আমার চলে আসছে ফাঁকা জায়গায় ক্লিক করলে। এখন আমরা এটাকে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার। খেয়াল করছেন এই ক্লাসটা কিন্তু আমার এখানে এখন পর্যন্ত নাই, অথচ আমরা ঠিকই স্টাইল করতেছি। কিভাবে, জাস্ট এখান থেকে নিয়ে যে প্লাসে ক্লিক করে আমরা সিলেক্টরটাকে এখানে নিয়ে আসলাম, সে এখন কাজ করতেছে। ওকে, আমরা এখানে বললাম টেক্সট ডেকোরেশন, ধরে নিন বললাম আন্ডারলাইন। ওকে, এখন আমরা কি করব, জাস্ট এটা কিন্তু ইনলাইন 2 দেখাচ্ছে, মানে ইনলাইন বোঝাচ্ছে, কারণ এখন পর্যন্ত আমরা এক্সটার্নাল এটাকে নেই নাই। তো জাস্ট এই যে এইটাতে রাইট ক্লিক করে কপি রুল করে, এই জায়গায় দুইটা বিষয় আছে খেয়াল করুন। আমি যদি কপি সিলেক্টর দিই তাহলে শুধু ডট সফটল আমার এখানে আসবে, যে খেয়াল করুন শুধু সিলেক্টরটা আসলো। তো আপনার যখন যেটা প্রয়োজন সেটা আপনি নেবেন, কিন্তু আমাদের এই মুহূর্তে কি দরকার বলুন তো, আমাদের দরকার সবগুলো প্রপার্টি সহ। তাহলে রাইট ক্লিক করে কপি রুল করব, এইটার ইউজটাই মূলত বেশি থাকে। কপি সিলেক্টর খুব কম সময় ইউজ হয়, কপি রুলটাই বেশি ইউজ হয়, এইটার ইউজটাই জানার দরকার। তো কপি রুল করার পর এখানে কন্ট্রোল ভি দিলাম, এই যে দেখুন এটা কিন্তু এখন চলে আসছে। এখন যদি আমরা রিলোড দেই তাহলে কিন্তু এই জায়গা
কাস্টম সিএসএস স্টাইলের 20 নম্বর লাইন দেখাবে, যে খেয়াল করুন আসছে, ডেফিনেটলি বুঝতে পারছেন। এবার আসি, এইটাকেই যদি আমি H2টা ক্রোম থেকে করতে চাচ্ছি, খেয়াল করুন এই যে ক্রোম, এখানে সে রাইট ক্লিক, এখানে অন্যভাবে দেখাবে। আচ্ছা খেয়াল করুন এই যে H2তে ক্লিক করলাম, এখন যদি প্লাসে ক্লিক করি খেয়াল করবেন H2.title দেখাচ্ছে, এটা হচ্ছে ক্রোমে H2.title বলবে। কিন্তু যদি আমরা এখানে এসে ফায়ারফক্স এইটা ইউজ করি, প্লাসে ক্লিক করি, তাহলে সে শুধু টাইটেল ক্লাসটাই দিবে, H2.title দিবে না, অর্থাৎ কম্বাইন করে দিবে না। আরেকবার দেখুন, আমি যদি এইটা ক্রোমে, যে এখন আছে আমি ক্রোমে, খেয়াল করছেন এই যে ক্রোম ব্রাউজার, তো ক্রোমে এসে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে কি করবে, আমি রিলোড দিলাম, এখানে কিন্তু নাই, জাস্ট এখানে ক্লিক করছি, সে কি করবে প্লাস H2.title, খেয়াল করছেন। একইভাবে যদি এখানে ক্লিক করে আমরা প্লাসে ক্লিক করি, তাহলে কি হবে বলুন তো, p.abc। কিন্তু এই জিনিসটাই যদি আমরা ফায়ারফক্সে ইউজ করতাম, আমি ক্রোমটাকে কেটে দিচ্ছি, তো এইটাই মূলত পার্থক্য ক্রোম আর ফায়ারফক্সের মধ্যে। এছাড়া ফায়ারফক্সটাই বেটার লাগে, আপনার যেটা ভালো লাগে। আমি এখানে এসে ক্লিক করলে কি হবে, .abc আসবে, এখানে এসে ক্লিক করলে কি হবে, .title আসবে, খেয়াল করছেন। রিলোড দিলে তো আবার চলে যাবে। তাহলে আমি আবার এইটাকে স্টাইল করি। এখন যে কাজটা আমরা করব, যে প্রয়োজন মতো আগে স্টাইল করব, পরে সেগুলো কপি করে আমরা আমাদের এক্সটার্নাল সিএসএসে নেব। তো এটার স্টাইল তো আমি অলরেডি করে ফেলছি, এটাতে যাচ্ছি না। তাহলে এইটাকে আমার দরকার, H2 প্লাস, খেয়াল করুন এখানে এসে আমি বললাম কালার রেড, ওকে। আমরা তো জানি এখান থেকে ইচ্ছা মতো কালার আমরা বাছাই করে নিতে পারবো, ওকে। এখন অ্যাকচুয়ালি প্রফেশনাল কোনো কালার আমরা নিচ্ছি না, colors.co থেকে আমরা চাইলে প্রফেশনাল কালার নিতে পারি। এখন জাস্ট বোঝার স্বার্থে আমরা কীভাবে ইন্সপেক্টর কাজ করে সেই বিষয়গুলো আমরা দেখতেছি, ওকে। এখানে এসে বললাম ব্যাকগ্রাউন্ড, আমি বললাম ইয়েলো, ওকে। এখান থেকে আমরা কি করি, ইয়েলো থেকে কেটে দিয়ে এই যে এইটা নিয়ে নিলাম বা এইটা নিলাম, ওকে। এখন এইটা মনে করেন আমার স্টাইল করা শেষ। এখন আমরা আসি এইটার জন্য, দেখুন ওইটাকে কিন্তু এখন আমি কপি করি না, আমি যদি এখন রিলোড দেই তাহলে কিন্তু চলে যাবে। আচ্ছা আমি রিলোড একবার দিলামই, চলে গেছে, কিন্তু আর স্টাইল নাই, খেয়াল করছেন, ওকে। আমি আরও একবার করি, তাহলে আসলাম, এখানে ক্লিক করলাম, আমরা বললাম কালার রেড, তারপরে এখান থেকে আমরা বলি ফন্ট সাইজ ধরে নিন 25 পিক্সেল, ও যে বড় হয়েছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড বললাম ইয়েলো, ওকে। এখানে রেড ইয়েলোই দেই, কারণ দুই কালার দিলে বোঝা যাবে। এখানে এসে তাহলে কালারটাকে করে নিলাম কালো, আর এখানে এসে কি করলাম, কালারটাকে আমরা দিয়ে দিলাম এই যে এই জাতীয় কিছু, ওকে। এই যে দেখুন আমরা কালার পেয়ে গেছি। তো এইটাকে আমি এখনও কপি করলাম না, এখানে থাক। এখন আমি পিকে এসে সিলেক্ট করলাম, জাস্ট প্লাসে ক্লিক করলাম, খেয়াল করুন .abc আসছে। এখান থেকে আমরা বললাম কালার রেড, ব্যাকগ্রাউন্ড আমরা বললাম ইয়েলো, ওকে। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, ব্যাকগ্রাউন্ড মনে করুন যে আমার এইটা চাচ্ছি, আর কালার চাচ্ছি আমরা এইটা, ওকে। একটা আসলেই হলো, এটা নিলাম। তো আমি অলরেডি এখন আমরা যেটাতে ক্লিক করবো, যে আমরা যতক্ষণ পর্যন্ত রিলোড না দিব ততক্ষণ পর্যন্ত আমার সবগুলো স্টাইলই থেকে যাবে। একটু আগে আমি টাইটেলকে করছি, এই যে দেখুন টাইটেলের কালার আছে, এবিসিকে করছি, এবিসি কিন্তু আছে। তাহলে এখন আমরা যেই কাজটা করব, এইভাবে স্টাইল করে চাইলে শেষের দিকে আমরা এগুলো কপি করে নিতে পারি। তবে বেটার হয় যখন করা তখনই কপি করা, কারণ কোনো কারণে রিলোড দিলে কিন্তু আর পাওয়া যাবে না, ওকে। তো আমি H2তে গেলাম, H2তে গিয়ে কপি রুল, তারপরে এখানে এসে পেস্ট করে দিলাম, Ctrl+V। একইভাবে এখানে ক্লিক করে রাইট ক্লিক, কপি রুল, এখানে এসে পেস্ট করে দিলাম, খেয়াল করছেন। তাহলে আমরা আগে কালার করে তারপরে কি করতেছি, এইটাকে আগে স্টাইল করে তারপরে একের পর এক কপি করতেছি। আমরা এই কাজটাও করতে পারি। এখন যদি রিলোড দেই, দেখুন এইটার কত বলতেছে, কাস্টম স্টাইল .abc আছে 32 নাম্বার লাইনে, এই যে 32 নাম্বার লাইনে। একইভাবে এটাতে ক্লিক করে কি বলছে, 26 নাম্বার লাইনে টাইটেল, খেয়াল করেন এই যে 26। তার মানে কোন পেজে কত নাম্বার লাইন আছে সেই বিষয়টাও আমাকে বলে দিচ্ছে, ওকে। মজার একটা জিনিস এখন আমরা দেখবো, খেয়াল করুন। আমি এখানে আসলাম, আচ্ছা এটা তো আমরা দেখে ফেলছি। এই যে যেখানেই আমরা সংখ্যা পাবো, সংখ্যাযুক্ত ভ্যালুকে আমরা সিলেক্ট করে
যদি উপর বা নিচের অ্যারো প্রেস করি, খেয়াল করবেন আমি উপরের অ্যারো প্রেস করলে টাইটেল এইটা দেখুন বাড়তেছে, হ্যাঁ, নিচের অ্যারো প্রেস করলে একবার করে প্রেস করলে উপর নিচে একবার করে প্রেস করলে এক এক করে বাড়বে, কিন্তু যদি আমরা ধরে রাখি চাপ দিয়ে তাহলে সে বাড়তেই থাকবে, কমতে থাকবে। খেয়াল করছেন একবার করে প্রেস করলাম এক এক করে বাড়তেছে, খেয়াল করছেন, আবার নিচে এক এক করে কমতেছে। কিন্তু যদি আমরা উপরে ধরে রাখি উপরের অ্যারো, এই যে দেখুন আমার বেড়ে যাচ্ছে। আবার যদি নিচের অ্যারো ধরে রাখি, খেয়াল করছেন, তার মানে আমরা ইনস্ট্যান্ট এইভাবে আমাদের প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু নিতে পারি। ওকে, এখন তাহলে কত নম্বর লাইনে আছে বলুন তো, যে 26, তাহলে রাইট ক্লিক কপি রুল 26 নম্বর লাইনে গেলাম, এই যে টাইটেল, তাহলে এইটাকে সিলেক্ট করে আমরা কি বলবো কন্ট্রোল ভি, এই যে দেখুন 38, এই যে 38, তার মানে এখন যদি আমরা রিলোড দেই ওটা কিন্তু থেকে যাবে। তো এইভাবে যেই জায়গায় আমাদের কি আছে সংখ্যা আছে, খেয়াল করুন সংখ্যার কোথায় আছে, যে এখানে ফন্ট সাইজ আছে, যেই জায়গায় আমরা সংখ্যা পাবো এই যে ফন্ট সাইজ 30, জাস্ট উপরের অ্যারো বা নিচের অ্যারো প্রেস করে তাকে আমরা কি করতে পারবো ছোট বড় করতে পারবো, অর্থাৎ সংখ্যাকে আমরা কমাতে বাড়াতে পারবো। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা যেই বিষয়টি দেখব, খেয়াল করুন আমি এইটাতেই ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কি সফটওয়্যার আসছে, আমি যদি আবার প্লাসে ক্লিক করি দেখুন আবার সফটওয়্যার আসছে, খেয়াল করছেন। তো আমরা চাইলে এই যে আরেকবার দেখুন আমি এখানে ক্লিক করলাম, কে আসছে টাইটেল, আবার এখানে ক্লিক করলে এই যে দেখুন সফটওয়্যার আসলো। তো এক্ষেত্রে দেখুন আমি রিলোড দিই আরেকবার, এই যে সফটওয়্যার আসছে। এই ক্ষেত্রে এইটাকে চাইলে আমরা কিন্তু ডাইরেক্ট চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে পরে এইটাকে আবার ওখানে কি করে দিতে পারবো কপি পেস্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তার মানে আমরা সিলেক্টরকেও চাইলে চেঞ্জ করতে পারবো বা নাম পরিবর্তন করতে পারবো, যে এটা সফটওয়্যার আছে এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। কিন্তু চেঞ্জ করলে এই ক্লাসটা আমাকে আবার এখানে দিয়ে দিতে হবে পরবর্তীতে, অর্থাৎ এই যে HTML-এ গিয়ে কি করতে হবে ওই ক্লাসটা আমার এখানে দিয়ে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি রিলোড দিলাম, আমরা এই বিষয়টি বুঝে ফেলছি। এখন খেয়াল করুন আমি কোনো একটা CSS-এ ভুল করি, একটু আমি সাপোজ এইটাতেই ভুল করি, বা এটা না, আমি এই যে টাইটেলে ভুল করি, সেমিকলন দিলাম না সফটওয়্যারে। তো আমরা এখন সফটওয়্যারে গেলাম, রিলোড দেই, দেখবেন যেইটাতে ভুল করব সেইটার ক্ষেত্রে সে কী করছে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দিছে। তার মানে এর দ্বারা আমরা বুঝবো, এই যে মাউস নিলে দেখাচ্ছে ইনভ্যালিড প্রপার্টি ভ্যালু, খেয়াল করছেন এটাকে তো ক্রস দিছেই, আবার কি করছে আমাকে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এটা রং ইউজ হয়েছে, অর্থাৎ এখানে এরর আছে। এররটা কি বলুন তো, জাহাজটা এখানে আমি কি করছি সেমিকলনটা উঠাইয়া দিছি, তো সেমিকলনটা দিলে কিন্তু আবার আমার ওই এররটা চলে যাবে। তার মানে আমাদের CSS-এ কোনো ভুল আছে কিনা সেটাও কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো। এই যে মনে করুন আমি এখানে কি করলাম, বা এই জায়গা থেকে এই যে এইটা উঠিয়ে দিলাম, এবার দেখুন আমার ঠিকই কিন্তু এরর আকারে চলে আসবে, খেয়াল করছেন সে বলতেছে এরর আছে। তো লাইনে কাটা তো থাকবেই, সেই সাথে আমাদের এই চিহ্নটা আসবে, তখন আমরা বুঝবো এটা এরর। কিন্তু এইরকম দিলে এইটা কিন্তু এরর না, এইটা মূলত সে কমেন্ট আকারে নিয়ে নেয়, ক্লিয়ার। তার মানে ভুল করলে সেটার জন্য আমার এক্সক্লেমেটরি চিহ্ন আসবে, আর যদি এভাবে উঠিয়ে দেই সেটা আমার কমেন্ট আকারে যাবে, ক্লিয়ার। আমরা এই বিষয়টাও বুঝতে পারলাম। ওকে, এখন আমরা আরও একটি ইম্পর্টেন্ট বিষয় দেখব, সেটা হচ্ছে যে খেয়াল করুন আমি এখানে মাউস নিলে এই যে আমার এখানে হোভার কাজ করতেছে, তো এইটা কিসের অ্যাঙ্করের ভিতরে, এই যে ডিভের ভিতরে কোনটা আছে এইটা। তো আমরা যদি এখান থেকেই রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করি, এই যে খেয়াল করুন, খেয়াল করছেন এই যে এখন কথা হচ্ছে যে হোভার কি আমার এখানে CSS আছে না, আমরা যদি এইদিকে দেখে আসি, খেয়াল করুন আমার হোভার আছে কত নম্বর লাইনে 15 নম্বর লাইনে, কপিরাইট এ ক্লোন হোভার, খেয়াল করছেন ডট কপিরাইট এ ক্লোন হোভার কোথায় আছে, তার মানে হোভার সুডো ক্লাসটা আমরা ইউজ করছি সেটা আছে 15 নম্বর লাইনে, কিন্তু আমরা এখানে এতেই আছি, কিন্তু যেভাবেই যান আপনি এখানে ক্লিক করলাম কোথায় আছি এতে আছি, আবার এখানে রাইট ক্লিক করে আপনি আসতে পারেন এতে আছি, কিন্তু এখানে কি হোভার আছে না, তাহলে তোমার হোভার স্টাইল করতে হবে, অর্থাৎ কাস্টম CSS-এর 15 নম্বর লাইন কিন্তু আমার দেখাচ্ছে না। এখন এক্ষেত্রে আমরা যেই কাজটা করব মাথায় রাখবেন, হোভার বা এই টাইপের যে সুডো ক্লাসগুলো আছে তাদের কাজ যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই যে এখানে আগে ক্লিক করতে হবে, খেয়াল করছেন এখানে ক্লিক করার পর দেখুন এখনও আসে নাই, ক্লিক করার পর যেটা আমরা চাই যে দেখুন হোভার অ্যাক্টিভ
ফোকাস, ফোকাস ভিজিবল, টার্গেট, ভিজিটেড, ফোকাস উইদিন। তো এইসব সুডো ক্লাসগুলো আমরা অলরেডি সুডো সিলেক্টর ভিডিওতে আলোচনা করেছি। তো আমরা 32টার মতো সুডো ক্লাস, সুডো এলিমেন্ট সব মিলে 40টার মতো এই বিষয়ে আমরা কাজ করেছি। এই ভিডিওগুলো চেক করলেই বুঝতে পারবেন। ওকে, এখন আমরা যে কাজটা করব বলুন তো, জাস্ট এই যে এখানে টিক চিহ্ন দিলেই এই যে দেখুন এই যে হোভার বা অ্যাক্টিভ এই যে বিষয়গুলো আছে, সুডো ক্লাসগুলো আছে, সেগুলো চলে আসবে। টিক চিহ্ন উঠিয়ে দিলে হাইড হয়ে যাবে, আবার টিক চিহ্ন দিলে কি হবে, চলে আসবে। তার মানে যদি আমরা হোভার নিই, এটা কিন্তু আমাদের সাধারণভাবে উন্মুক্ত অবস্থায় থাকে না। তাহলে হোভার ইফেক্ট বা সুডো ক্লাস নিয়ে যদি আমরা কাজ করতে চাই বা সিএসএস স্টাইল করতে চাই এখান থেকে, তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে। আগে আমরা সুডো হোভার যুক্ত বিষয়টি সিলেক্ট করবো, এই যে সিলেক্ট হয়েছে। এখন এখানে ক্লিক করে যাকে আমরা চাই সেটাতে ক্লিক করব। খেয়াল করছেন এই যে হোভার আসছে। এখন এখানে কালার আমি পিঙ্ক চাই না, অন্য কিছু চাই। তাহলে আমি এখানে এসে বললাম, এই যে দেখুন কালার আমার এইটা হয়ে গেল। ইয়েলো চাই না, এই যে এইটাতে ক্লিক করি। আমরা চাচ্ছি অন্য কালার আসুক, এই যে আমার হোয়াইট হয়েছে। খেয়াল করছেন? তো আমার কিন্তু হোভারের কাজটাও আমরা করে ফেললাম। এখন কি করব, এটা রাইট ক্লিক, কপি রুল, এই যে কত নাম্বার লাইন আছে বলুন তো, 15 নাম্বার লাইন। এই যে এখন এখানে এসে কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। তার মানে কীভাবে হোভারকে ধরেও আমরা স্টাইল করতে পারি সেই বিষয়টাও আমরা বুঝলাম। এই যে আবার রিলোড দিছি, এখন কিন্তু হোভার চলে গেছে। এখানে টিক চিহ্ন দিলে আবার হোভার আসবে, আবার এটাতে ক্লিক করলে হোভারটা হাইড হয়ে যাবে। খেয়াল করেন এখানে মাউস নিছি, হোভারের স্টাইল কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে কীভাবে হোভার ধরে আমরা স্টাইল করতে পারি সেই বিষয়টিও মোটামুটি বুঝে ফেলছি। এখন আরও একটি বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি HTML এর কোনো কোডকে এডিট করতে। আচ্ছা, তা যদি চাই তাহলে আমরা HTML কোডে চলে যাব। এই যে খেয়াল করুন, আমরা HTML ইন্সপেক্টরের ভিতরে চলে আসলাম। তো যেই কোডটাকে, যেই ট্যাগের কোডকে আমরা এডিট করব, সেই ট্যাগের উপরে, সেই কন্টেন্টের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর খেয়াল করুন এই যে এডিট অ্যাজ HTML, এটা অনেক সময় প্রয়োজন হয়। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু এইটা চলে আসছে, যে বক্স আকারে, খেয়াল করছেন, বর্ডার আকারে চলে আসছে। তো এখন আমাদের কার্সর কিন্তু ই করতেছে। তো এখানে আমরা এসে বললাম এটা H2 হোক, কি হোক, H2। তাহলে এখানে এসে আমরা H2 দিয়ে দিলাম। এখন যদি আমরা এই যে এই জায়গার ফাঁকা জায়গায় ক্লিক করি, অর্থাৎ বর্ডারের উপরে যদি ক্লিক করি, তাহলে সে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা কি হয়েছে, H2 হয়েছে। খেয়াল করছেন, এই যে দেখুন। কিন্তু রিলোড দিলে আবার কি হবে, এটা আবার চলে যাবে। তাহলে ওই আগের মতোই আমাদের কি করতে হবে, যে এখানে যদি আমরা কোনো কিছু এডিট করি, তো এডিট করার জন্য কি করতে হবে, জাস্ট লাইনের উপর রাইট ক্লিক, এডিট অ্যাজ HTML। তাহলে ওই ট্যাগের সবগুলোই আমার সিলেক্ট হয়ে যাবে। খেয়াল করুন এডিটে চলে আসবে। এই যে এটাতে যদি রাইট ক্লিক করে এডিট অ্যাজ HTML করি, দেখুন এর মধ্যে যতগুলো ট্যাগ আছে সবগুলোই কিন্তু আমার চলে আসছে। যে দেখুন ডিভ আসছে, এ আসছে। তো এখান থেকে আমি youtube.com software alright রিজার্ভ এখানে বললাম 2025। এখন যদি আমরা রিলোড, এই যে এখানে ক্লিক করি, খেয়াল করুন এই যে 2025 কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইটাকে আমরা যদি এখন রিলোড দিলে তো চলে যাবে, কিন্তু এটা আমার কপি করতে হবে। তাহলে রাইট ক্লিক, আমরা চলে যাব কপি, কপি থেকে আমরা ইউজ করব এই যে আউটার HTML। ইনার HTML নিলে শুধু কন্টেন্ট হবে, আর আউটার HTML নিলে আমাদের এই ট্যাগ সহ কপি হবে। খেয়াল করুন আমাদের কপি করার দরকার কোনটা, এইটা। তাহলে এটাতে রাইট ক্লিক, ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে এখানে এসে তাহলে আমরা কি করি, এইটা সহ কপি করি। তাহলে রাইট ক্লিক, কপি, এই যে তারপরে কি আউটার HTML। এক্ষেত্রে এই ডিভের ভিতরে যা আছে সবই কপি হয়ে যাবে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম আউটার HTML। এখন এসে আমি একটু অন্য জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি, যে খেয়াল করুন কন্ট্রোল ভি দিলাম, কি হয়েছে, ডিভ সহ ডিভের ভিতরে যা আছে তার সবই কপি হয়েছে। কিন্তু যদি আমরা বলতাম রাইট ক্লিক, কপি, ইনার HTML, তাহলে এর ভিতরে যা আছে, এই যে দেখুন আমি নিচে কন্ট্রোল ভি দিচ্ছি, এর ভিতরে যা আছে ট্যাগ সহ সব কিছু কপি হবে। ইনার HTML বুঝতেই পারছেন, ইনার HTML বলতে এর ভিতরেরটা, আর আউটার HTML বললে এইটা সহ, এর ভিতরের সব কিছু সহ এটা কপি করবে। তো এইটাকে এখন আমরা কি করতে পারি, এই যে আমাদের উপরে যেই HTML কোডে আছে সেখানে বসিয়ে দিতে পারি। কোথায়, এই জায়গায় কন্ট্রোল ভি, যে দেখেন 2025 কিন্তু অ্যাড হয়ে গেছে, এটা আমার দরকার নেই। তো এইভাবে আমরা HTML কেও, যে এখন রিলোড দিছি এটা কিন্তু আছে, এভাবে আমরা HTML কেও কি করতে পারবো,
কপি পেস্ট করতে পারবো। তো চলুন একটু জাভা স্ক্রিপ্টে যে কনসোল প্যানেলের সামান্য একটু কাজ দেখে আসি। এখানে বেশি কিছু করব না, জাস্ট ধরে নিন আমি এখানে কি করলাম, স্ক্রিপ্ট, ওকে, জাভা স্ক্রিপ্ট করতে চাচ্ছি। এখানে আমি বললাম কনসোল ডট লগ, আমরা এখানে বললাম এবিসি, কন্ট্রোল এস, ওকে। আমি ধরে নিন যে এখানেই আসি বা আমি কোথাও নেই, রিলোড দিলাম এখানে, এখানে কিন্তু এটা দেখাচ্ছে না। কনসোল লগ এটা মানে এটা কনসোলে দেখাবে, অর্থাৎ জাভা স্ক্রিপ্টের কাজগুলো এখান থেকে যে দেখা যায় সেই বিষয়গুলো বোঝানোর জন্য আমি এটা করছি। এই যে কনসোলে ক্লিক করছি, এই যে খেয়াল করুন এবিসি আমার চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ইনস্পেক্ট এলিমেন্ট ইউজ করে আমরা আমাদের কাজকে দ্রুত এবং দক্ষতার সাথে স্টাইল করতে পারি ওয়েবসাইটকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।